হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিসিএফ সিইউ এর অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, মেজর 2 অথবা মাইনর 2 হিসাবে তোমরা নিয়েছো পলিটিক্যাল সায়েন্স, তাদের জন্য আজকে আমি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর্থাৎ গণপরিষদ সম্পর্কে কিন্তু আজকের এই আলোচনা। তো গণপরিষদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে জয়েন করবে, ক্লাস করবে, তারা সম্পূর্ণ বিনামূল্যে সেকেন্ড সেমিস্টার যারা একদম ফার্স্ট স্টুডেন্ট যারা জয়েন করবে আমাদের সেন্টারে, তারা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের কাছ থেকে কোর্সটা পাচ্ছ। তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে যেটা থাকে সেটা হচ্ছে 999 রুপিস, কিন্তু আমরা এখন নিচ্ছি না, সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি সেটা। তো তোমরা যুক্ত হতে চাইলে 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। দেখো, প্রথমত আমরা জেনে নেব আজকের ক্লাসটিতে সংবিধান বলতে আমরা কি বুঝি। দেখো, কি এই সংবিধান? প্রথমত একটা দেশ কিভাবে চলবে তার জন্য প্রতিটা দেশের কিন্তু কিছু নিজস্ব নিয়ম কানুন আছে, আর এই নিয়ম কানুনগুলোর সমষ্টিকেই বলা হয় সংবিধান। তাহলে কি বললাম? যে একটা দেশ কিভাবে চলবে তার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম কানুন রয়েছে, সেই নিয়ম কানুনগুলোর সমষ্টিকে বলা হয় সংবিধান। তাহলে এইবার আমরা একটু বইয়ের ভাষায় জেনে নেই যে সংবিধান জিনিসটা কি। দেখো, বেসিক্যালি কি বলেছে, একটি রাষ্ট্রে যে যে মৌলিক শর্তের ভিত্তিতে প্রশাসিত হবে বা শাসিত হবে তাকে অর্থাৎ সেই শর্তগুলির সংকলনকে সংবিধান বলা হয়। অর্থাৎ আমি কি বললাম, যে একটা রাষ্ট্র কিভাবে চলবে তার জন্য একটা রাষ্ট্রের কিছু নির্দিষ্ট নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনগুলোর যোগফলকে বা সমষ্টিকে বলা হয় সংবিধান। অর্থাৎ আমাদের দেশের প্রতিটা নিয়ম কানুনের যে জন্য যে কনস্টিটিউশন রয়েছে তাকেই আমরা কি বলছি, যে কনস্টিটিউশনাল বুক রয়েছে, নিয়ম কানুনের সংকলন, তাকে বলছি আমরা সংবিধান। এখানে কি বলছে, রাষ্ট্রের শাসনতন্ত্রের কাঠামো, প্রশাসনিক প্রতিষ্ঠানসমূহ এবং তাদের মুখ্য পদাধিকারীদের ভূমিকা, ক্ষমতা, দায়িত্ব, দায়বদ্ধতার পূর্ণচিত্র থাকে প্রত্যেকটি সভ্য দেশের লিখিত সংবিধানে। অর্থাৎ আমাদের দেশ কিভাবে চলবে না চলবে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনই কিন্তু সংবিধানে লেখা রয়েছে। ব্রিটেন ব্যতি রেখে বিশ্বের প্রায় প্রত্যেকটি গণতান্ত্রিক দেশের রাষ্ট্রের কিন্তু লিখিত সংবিধান আছে। অর্থাৎ একমাত্র ব্রিটেন ছাড়া পৃথিবীর প্রত্যেকটা দেশেরই প্রায় সংবিধান কিন্তু লিখিত রূপে রয়েছে। এই সংবিধানগুলির মধ্যে আয়তনে সবথেকে বড় এবং সবথেকে জটিল এবং সবথেকে কঠিন সংবিধান হচ্ছে ভারতীয় সংবিধান। সংবিধান গৃহীত হওয়ার সময় ছিল 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর। তখন ছিল এতে 22টা পার্ট ছিল, 395টি ধারা ছিল বা অনুচ্ছেদ ছিল এবং 8টি তফসিল বা শিডিউল ছিল। তো আজকের আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে গণপরিষদ। এই যে সংবিধানে সংবিধানটা গৃহীত হয়েছিল গণপরিষদে, অর্থাৎ গণপরিষদের কাজ ছিল ভারতের জন্য একটা সংবিধান রচনা করা, অর্থাৎ ভারতের নিয়ম কানুনগুলো তৈরি করা। তো আজকে আমরা সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ সম্পর্কে কিন্তু ডিটেলসে জানবো। দেখো কি বলছে, ভারতীয় সংবিধান রচনা করেছিল ভারতের গণপরিষদ। তাহলে আমাদের ভারতের সংবিধানটা কে তৈরি করেছিল? আমাদের গণপরিষদ যে ছিল সেই গণপরিষদের মেম্বাররা মিলে কিন্তু তৈরি করেছিল আমাদের ভারতের জন্য আমাদের নিয়ম কানুনগুলো বা সংবিধানটা। গণতান্ত্রিক রীতিনীতি অনুসারে একটি দেশের শাসন ব্যবস্থা সেই দেশের অধিবাসীদের দ্বারা রচিত হওয়া উচিত, কিন্তু দেশবাসী সকলের পক্ষে সংবিধান রচনার কাজে কিন্তু সরাসরি অংশগ্রহণ করা সম্ভব নয়। অর্থাৎ আমাদের ভারতের সাপোজ মনে করো এখন 142 কোটি জনসংখ্যা প্রায়। তাহলে সেই সময় যে জনসংখ্যা ছিল, তাহলে নিয়ম কানুনগুলো কাদের জন্য বানাচ্ছে? জনগণের জন্য। এবার জনগণদের সেখানে সামিল করা উচিত, কিন্তু এটা কি কখনো পসিবল? আমি একটা দেশের নিয়মকানুন বানাতে যাচ্ছি, তো সেখানে আমি সমস্ত মানুষকে, সমস্ত জনগণকে সামিল করা কি পসিবল? 142 কোটি মানুষের থেকে যদি আমি মতামত নিতে চাই, সম্ভব? এটা সম্ভব নয়। তাই দেশবাসীর প্রতিনিধি হিসাবে কয়েকজনকে নিয়ে একটি সংস্থা গঠন করা হয়। অর্থাৎ দেখবে তোমার এলাকায় তুমি ভোট দিয়ে কাউকে না কাউকে জয়যুক্ত করেছো, সেই যে প্রতিনিধি যাদের আমরা প্রেরণ করি লোকসভা বা রাজ্যসভায়, পার্লামেন্টে প্রেরণ করি, তারাই কিন্তু আমাদের জন্য নীতি নির্ধারণ করে, আমাদের জন্য নিয়মকানুন বানায়, আমাদের জন্য সংবিধান পরিবর্তন করে, তাদের কিন্তু কাজ এটা। তাহলে গোটা দেশবাসীর কাজ কিন্তু এটা নয়। অর্থাৎ মুষ্টিমেয়
জনগণের প্রতিনিধিদের কাজ কিন্তু এই সংবিধান রচনা করার দায়িত্ব এবং তা অ্যামেন্ডমেন্ট বা পরিবর্তন করার দায়িত্ব কিন্তু এদের। তো বলছে এই সংস্থায় দেশ ও দেশবাসীর জন্য একটি সংবিধান প্রণয়ন করে, সংবিধান হবে এটা, সংবিধান প্রণয়ন করে। তাহলে এদেরই কাজ হচ্ছে সংবিধানটা প্রণয়ন করা। তো দেশের জনগণের হয়ে যারা সংবিধান রচনা করে সম্মিলিতভাবে তাদের বলা হয় গণপরিষদ। অর্থাৎ দেশের হয়ে যেই সংস্থা আমাদের জন্য নিয়মকানুন তৈরি করেছিল তাকে বলা হয়েছে গণপরিষদ। তো বলছে ভারতেও গঠিত হয়েছিল গণপরিষদ এবং সেই গণপরিষদ রচনা করেছিল ভারতীয় সংবিধান। তাহলে গণপরিষদের কাজ কি? ভারতীয়দের জন্য একটা নিয়মকানুন তৈরি করা বা সংবিধান বানানো, এটাই কিন্তু গণপরিষদের মূল কাজ। আচ্ছা, নেক্সট আমরা জেনে নেব কি আছে। 1946 সালে ভারতে আগত ক্যাবিনেট মিশন, অর্থাৎ মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন কিন্তু 1946 সালে ভারতে এসেছিল। তো এই প্ল্যানের ভিত্তিতে ভারতে গঠিত হয়েছিল ভারতের গণপরিষদ। তাহলে এই মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন আসার ফলে গঠিত হয়েছিল ভারতের গণপরিষদ। এবার ক্যাবিনেট মিশন 4টি মূল নীতির ওপর ভিত্তি করে কিন্তু গণপরিষদ গঠনের কথা বলেছেন। কি কি নীতিগুলো? এখানে 4টা নীতি দেওয়া আছে। কি বলেছে দেখো, 1 নাম্বার বলেছে প্রত্যেক প্রদেশ বা দেশীয় রাজ্য তাদের জনসংখ্যার অনুপাতে অর্থাৎ প্রতি 10 লক্ষ জনতার জন্য একজন, অর্থাৎ 10 লক্ষ জনতার হয়ে একজন প্রতিনিধি গণপরিষদে যেতে পারবেন। অর্থাৎ 10 লক্ষ মানুষ ভোট দেবে, জয়যুক্ত করবে এবং যেই প্রতিনিধি জয়যুক্ত হবে সেই একমাত্র গণপরিষদের মেম্বার হতে পারবে। সেই সময় গণপরিষদে আসন পাবে, ঠিক হয় প্রদেশগুলির আসন সংখ্যা হবে 292টি সেই সময় এবং দেশীয় রাজ্যগুলির আসন সংখ্যা হবে সর্বাধিক 93টি। এটা বলা হয়েছিল 1 নম্বরে। 2 নম্বরে বলা হয়েছিল প্রত্যেক প্রদেশের আসন সংখ্যা সাধারণ, মুসলিম ও শিখ এই 3 সম্প্রদায়ের মধ্যে জনসংখ্যার আনুপাতিক হারে কিন্তু এটা বিভক্ত হবে। আনুপাতিক হারে মানে যেই প্রদেশে বা কেন্দ্রশাসিত অঞ্চল, সেই সময় আমরা বলতে গেলে যেটাকে আমরা প্রদেশ এবং দেশীয় রাজ্যগুলো যেগুলো বলছি, সেখান থেকে যেই অনুপাতে জনসংখ্যা আর কি থাকবে সেই অনুপাতে কিন্তু প্রতিনিধি নির্বাচন হবে এবং বলছে জনসংখ্যার আনুপাতিক হারে কিন্তু সেটা বিভক্ত হবে আসন সংখ্যাগুলো। 3 নম্বর বলা হলো কি, প্রত্যেক সম্প্রদায়ের সদস্যগণ একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক ভোটাধিকারের ভিত্তিতে প্রাদেশিক আইনসভাগুলি থেকে নিজ নিজ প্রতিনিধিদের নির্বাচন করবে। তাহলে এবার এই যে প্রতিনিধিরা যাবে, অর্থাৎ আমার এলাকায় আমি ভোট দেওয়া, এবার সাপোজ মনে করো আমার এলাকা পশ্চিমবঙ্গ, তাহলে আমি পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি পার্লামেন্টে পাঠাতে পারবো। আমার ক্ষমতা নেই যে আমি আসামে ভোট দিয়ে প্রতিনিধি পাঠাবো। তাহলে যেই যেই এলাকার মানুষ সেই এলাকার মানুষগুলোই কিন্তু একমাত্র ভোটে প্রতিনিধি মানে নির্বাচন করতে পারবে এবং তাকে পার্লামেন্টে বা লোকসভা রাজ্যসভায় পাঠাতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, প্রিন্সলি স্টেটগুলোই বা দেশীয় রাজ্যগুলি থেকে প্রতিনিধি মনোনয়নের পদ্ধতি আলাপ আলোচনার মাধ্যমে স্থির হবে। বলছে প্রিন্সলি স্টেটগুলো বা দেশীয় রাজ্যগুলো যেগুলো আছে, প্রিন্সলি স্টেট বলতে গেলে প্রিন্সলি স্টেট বলতে দেশীয় রাজ্য, হ্যাঁ, যে রাজ্যগুলিতে সে সময় রাজা শাসন করতো সেগুলি থেকে প্রতিনিধি মনোনয়নের পদ্ধতি আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু সেটা স্থির হবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা জেনে নেব কি আছে। এ বলছে ক্যাবিনেট মিশন প্ল্যান অনুসারে 1946 সালে জুলাই মাসে গণপরিষদে একটা নির্বাচন হলো। নির্বাচন কি? ভোট হলো। প্রদেশগুলি থেকে 292 জন নির্বাচিত প্রতিনিধি এবং প্রিন্সলি স্টেটগুলি থেকে 93 জন প্রতিনিধি নিয়ে গঠিত হয় ভারতের গণপরিষদ। অর্থাৎ 292 প্লাস 93 এতজন মানুষকে নিয়ে গণপরিষদ কিন্তু গঠিত হলো প্রতিনিধি নিয়ে। 1946 সালে 9 ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হল এ অনুষ্ঠিত হয় গণপরিষদের প্রথম সভা। তাহলে গণপরিষদের প্রথম সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কনস্টিটিউশন হলে, দিল্লিতে। এইবার আমরা জেনে নেব গণপরিষদ ও সংবিধান রচনার ইতিহাসটা কি রয়েছে। কি বলছে? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যান্ড দ্য হিস্ট্রি অফ মেকিং কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। দেখো পুরো পয়েন্টস করে ডাটাবেসগুলো খালি তুলে ধরা হয়েছে তোমাদের জন্য খুব সুন্দরভাবে। কি বলেছে? সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের দাবি প্রথম তুলেছিল স্বরাজ্য দল 1935 সালে। দেখতে পেয়েছো? নেক্সট বলছে ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনে গঠিত হয় গণপরিষদ। গণপরিষদ গঠনে অংশগ্রহণ করেনি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ সিপিআইএম। এই গণপরিষদ গঠনের ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করেনি। 1946 সালে গণপরিষদ গঠন হলো। তারপরে কি বলছে? প্রথমে মুসলিম লীগ গণপরিষদ গঠনে অংশগ্রহণ করেছিল। গণপরিষদের সদস্য সংখ্যা সেই সময় ছিল 389। পরে মুসলিম লীগের প্রতিনিধিরা বলে আমরা গণপরিষদে থাকবো না, তারা সদস্যপদ ত্যাগ করে। তার কারণ তারা পৃথক পাকিস্তান প্রদেশ গঠনের দাবি জানায়, যে আলাদা আমরা একটা গঠন পাকিস্তান আমাদের দরকার। তো সেই কারণে তারা পদত্যাগ করে এবং গণপরিষদের সংখ্যা হয়ে দাঁড়ায়, সদস্য সংখ্যা যেটা হয়ে দাঁড়ায় 299 জন।
তারপরে কি হলো, 9 ডিসেম্বর অনুষ্ঠিত হয় গণপরিষদের প্রথম সভা। 9 ডিসেম্বর 1946 সালে গণপরিষদের প্রথম সভা বসলো এবং এই পদের সভাপতিত্ব করেছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। এবার কি হলো, 9 ডিসেম্বর পর 11 ডিসেম্বর 1946 সালে দ্বিতীয় সভা অনুষ্ঠিত হলো। এখানে চেয়ারম্যান মানে স্থায়ী চেয়ারম্যান হলো, আর ডক্টর সচ্চিদানন্দ যে ছিল অস্থায়ী কিন্তু। তাহলে প্রথম স্থায়ী সভাপতি 11 ডিসেম্বর নির্বাচিত হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ 1946 সালেই কিন্তু। তারপরে কি হলো, ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদে গঠিত হয় মোট 13টি কমিটি গঠন হলো, আলাদা আলাদা কমিটি গঠিত হলো। এই কমিটি এটা করবে, ওই কমিটি ওটা করবে, সেই কমিটি সেটা করবে, এভাবে আলাদা আলাদা 13টা কমিটি গঠন করা হলো। তারপর কি হলো, খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, তাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয়। খসড়া কমিটিতে চেয়ারম্যান মোট 7 জন সদস্য ছিলেন সেই সময়। খসড়া কমিটিতে চেয়ারম্যান সহ মোট কতজন সদস্য ছিলেন? মোট 7 জন সদস্য ছিলেন সেই সময়। গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন বি.এন. রাও এবং গণপরিষদে সব সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে। যেটা হবে সেটা সবার অনুমতি নিয়ে, যতজন লোক আছে সবার অনুমতি নিয়েই কিন্তু হবে। এবার 1947 সালের 22শে জানুয়ারি গণপরিষদের সম্মুখে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু একটা প্রস্তাব পেশ করলো এবার 1947-এর 22শে জানুয়ারি, বললো এই সংবিধান আমাদের হতে চলেছে এবং আমরা এই নিয়মকানুনগুলো রাখতে চলেছি। 26শে নভেম্বর গৃহীত হয় ভারতীয় সংবিধান। এবার 22শে জানুয়ারি ওটা গ্রহণ করা হলো, কিন্তু কত পরে, অর্থাৎ 1949 সালে সেটা গৃহীত হলো, গ্রহণ করলো। ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার সঙ্গে সঙ্গে যে যে বিষয়গুলি কার্যকর হয় তাদের মধ্যে অন্যতম হলো নাগরিকতা সংক্রান্ত বিষয়, নির্বাচন এবং কার্যনির্বাহী সংসদের এই বিষয়গুলো। এবার 1950 সালে, সবার শেষে 1950 সালে 26শে জানুয়ারি কার্যকরী হয় ভারতীয় সংবিধান, মানে এটা লাগু হয়ে গেল। তাহলে গণপরিষদের কাজ হচ্ছে আমাদের দেশের জন্য নিয়মকানুন রচনা করা, সংবিধান রচনা করা। তাহলে 1950 সালের 26শে জানুয়ারি কার্যকরী হলো, মানে এই দিন থেকে লাগু হলো। তাহলে আমরা 1947-এর 15ই আগস্ট কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু আমাদের দেশের ভারতীয়দের জন্য কোনো নিয়ম কানুন ছিল না। 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি, অর্থাৎ যেই দিনটাকে আমরা বলি প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে, সেই দিন আমাদের দেশের সংবিধান প্রথম কার্যকরী হলো এবং আমাদের জন্য সেদিন থেকে কিন্তু রুলস এবং রেগুলেশনগুলো লাগু হলো। অর্থাৎ গণপরিষদ এই যে 1935 থেকে যে যাত্রা শুরু করেছিল, 1946 সালে গণপরিষদ গঠিত হয়েছিল, সেটার কাজ পরিসমাপ্তি হলো প্রায় 3 বছর পর। 3 বছর লেগেছিল প্রায় আমাদের সংবিধানটাকে কিন্তু তৈরি করতে। তো স্টুডেন্টস, আজকের ক্লাসটা এতটুকুই ছিল গণপরিষদের ওপরে। জাস্ট মূল ইম্পর্টেন্ট যে জিনিসগুলো ছিল সেগুলোই তোমাদের সঙ্গে আলোচনা করা হলো। আমাদের কাছ থেকে তোমরা যদি আরও কিছু পেতে চাও আপডেট, তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।